গল্প ফিরে দেখা। গল্পটি লিখেছেন জয়দেব গুপ্ত। তপুদা, আমার স্বামীর মৃত্যু হয়েছে ঠিক 1 মাস হলো। জীবনের আরও একটা অধ্যায় শেষ হলো। নতুন অধ্যায় শুরু হলো বটে, তবে তাতে কোনো আলোর রেখা নেই। অবশ্য আগেও ছিল না। বাবলুকে তুমি চেনো, আমার ছেলে। শুধু চেনো বললে ভুল হবে। তোমার কলেজেই পড়ে, তোমার প্রিয় ছাত্রও বটে। আর আমাকে তো তুমি সেই কবে থেকেই চিনেছ। আজ আমি এই নিভৃত অন্ধকারে বসে এই চিঠি লিখছি। এটা শুধু নিজের সঙ্গে বোঝাপড়া, কিংবা অতীত সফরও বলতে পারো। নিজের জীবনটাকে একবার প্রথম থেকে দেখতে ইচ্ছে করছে। তখন আমি ক্লাস 9-এ পড়ি। কৈশোর ডানা মেলেছে। ভবানীপুর কাঁসারিপাড়ার যে বাড়িতে আমরা থাকতাম, তার থেকে 3টে বাড়ি পরেই তোমার ঠিকানা। মা বলল, তপুকে বলা আছে সায়েন্স সাবজেক্টগুলো আটকে গেলে তপুর কাছে গিয়ে বুঝে নিবি। তুমি তখন হায়ার সেকেন্ডারি পাশ করেছো, দুর্দান্ত রেজাল্ট করে বিএসসি পড়ছো। ভালো ছেলে হিসেবে পাড়ায় তোমার বেশ নাম ডাক। তোমার কাছে যেতে শুরু করলাম। অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি তোমার নখদর্পণে ছিল। এমন সহজ করে বোঝাতে যে তখন খুব সহজ মনে হতো, কিন্তু বাড়িতে এসে পড়তে বসলেই সব গুলিয়ে যেত। আবার ছুটতাম তোমার কাছে। তপুদা, তোমার ধৈর্য ছিল অসীম। একই জিনিস 2-3বার বোঝাতে তোমার বিরক্ত লাগতো না। অবশ্য আমি তোমার নাম ডোবাইনি। মাধ্যমিকে ভালো নম্বরই পেয়েছিলাম সায়েন্স সাবজেক্টে। তারপর হায়ার সেকেন্ডারি। আর হায়ার সেকেন্ডারি পাশ করার পর তুমি মাকে বললে, ওর তো রেজাল্ট ভালো আছে, ও যেন সায়েন্স নিয়েই পড়ে। তুমি তখন এমএসসি শেষ ধাপে, তাই বিএসসি পড়ার সময় তোমার কাছে ছুটতে হতো আমাকে। অবশ্য মিথ্যাচার করব না, তোমার ওই বুদ্ধিদীপ্ত চোখ কেমন যেন আচ্ছন্ন করতো সেই কিশোরী বেলায়। 9-10-এ পড়ার সময় যেটা ছিল বিস্ময়, হায়ার সেকেন্ডারিতে সেটাই হলো আকর্ষণ। আর বিএসসিতে পড়ার সময় একদিন তোমার চোখেও দেখলাম আবেগ। তারপর তারপর ক্রমশ কবে যে আমরা দুজনে দুজনের প্রতি আকৃষ্ট হলাম, পরস্পরের কাছে নিজেদের প্রকাশ করলাম, সেদিনক্ষণ সঠিক মনে নেই। আমি রিনি, মানে সাথী মুখার্জি, আর তুমি তপুদা, তথাগত দত্ত। পরস্পরকে মন দিয়ে ফেললাম। তপুদা, এখন মনে পড়ে আমার জীবনের প্রথম পুরুষের আলিঙ্গন তোমার বাহুবন্ধনে, প্রথম চুম্বনের স্বাদ তোমার দান। কিন্তু একটা জিনিস অবাক লাগতো, তুমি যখন আমায় পড়া বোঝাতে, তোমার সব মনঃসংযোগ ওই বিজ্ঞান পুঁথিতে বন্দী হতো। তখন আর তোমার মনে থাকতো না আমরা প্রেমিক প্রেমিকা। তুমি তখন শুধু শিক্ষক আর আমি ছাত্রী। লেখাপড়ার প্রতি তোমার ওই গভীরতা তুমি কোথায় পেয়েছিলে জানি না। আমি কিন্তু অবাক হয়ে দেখতাম সেই বুদ্ধগয়ে বটবৃক্ষের নিচে ধ্যানমগ্ন তথাগতকে। তারপর যখন তুমি পিএইচডির গবেষণায় ব্যস্ত, আমি বিএডটাও করে নিলাম। কাকিমা আমাকে খুব ভালোবাসতেন। হয়তো বুঝতে পেরেছিলেন তোমার আমার মনের কথা। হয়তো ভবিষ্যতের পুত্রবধূ হিসেবেও মেনে নিয়েছিলেন। কিছুটা প্রশ্রয়ও ছিল। সন্ধেবেলা তোমাদের বাড়ি গিয়ে দেখতাম কাকিমা একতলায় রান্না করছেন। আমার সঙ্গে 2-4টে কথা বলে তারপর বলতেন, যা ওপরে যা, তপু আছে দোতলায়। ওপরে উঠে দেখতাম বারান্দায় আধো অন্ধকারে চেয়ারে বসে তুমি মান্নাদের গান শুনছো আপন মনে। মান্নাদে তোমার প্রিয় গায়ক ছিল। সেই গান শুনতে শুনতে কখনো আমরা শুধু কথা বলতাম, স্বপ্নের জাল বুনতাম, কখনো তোমার আলিঙ্গনে বাঁধা পড়তাম। কিন্তু নদী প্রবাহ কখনো থমকে দাঁড়ায়, মানুষ তাতে বাঁধ দিয়ে তার গতিরুদ্ধ করে। বাঁধ সাধলেন আমার বাবা। এমন গোঁড়া কুসংস্কারাচ্ছন্ন মানুষ তখনকার দিনেও খুব কম হতো। যখন আমাদের কথা জানতে পারলেন, প্রথম আঘাত এলো। তোমার লজ্জা করে না? শরম হায়ার মাথা খেয়ে তুমি প্রেম করছো, তাও আবার ছোট জাতের সঙ্গে। তুমি কি ভেবেছো ব্রাহ্মণ সন্তান হয়ে আমি তোমার সঙ্গে তপুর সম্পর্ক মেনে নেব? কি জাত, ছি ছি, বেনে। আমি অনেক বোঝালাম, জাতপাত মানুষের সৃষ্টি। তপুদার মতো উজ্জ্বল ভবিষ্যতে সভ্য ভদ্র শিক্ষিত মানুষ কজন আছে? তোমার আপত্তি শুধু জাতের তফাতে? কিন্তু সেটা এখন কোনো শিক্ষিত মানুষ কি মানে?
চুপ রও, ধমকে উঠলেন বাবা। তুমি আমায় শেখাতে এসেছো? কতটুকু দেখেছো দুনিয়া? জাত বৈষম্য এমনি এমনি তৈরি করা হয়নি। তোমার বিয়ে আমরা ঠিক করব। ব্যাস, আমার গতিবিধি স্তব্ধ হলো। শাসনের প্রহরায় আমাদের দেখাশোনা বন্ধ হলো। আমি তীব্র প্রতিবাদ করলাম। বাবাকে বললাম, আমি বিয়েই করব না। তখন শুরু হলো মানসিক নির্যাতন, সাইকোলজিক্যাল ব্ল্যাকমেলিং যাকে বলে। বাবা মার প্রতিপালিত কন্যাকে সবসময় বাবা মার কথা মতো চলতে হবে। সাবালিকা হওয়া সত্ত্বেও তার নিজের কোনো মতামত থাকবে না। খাওয়া দাওয়া বন্ধ করলাম, ওই যেটাকে অনশন ধর্মঘট বলে। শুনলাম বাবাও নাকি 3 দিন না খেয়ে আছে, আমি খাইনি বলে। তবু শেষ চেষ্টা করলাম, বাবার হাতে পায়ে ধরে বোঝালাম। কিন্তু ওই কুসংস্কার বাবার মাথায় এমন বসেছিল, তাকে নড়ানো গেল না। বললেন, যদি ওকেই বিয়ে করো বাড়ি থেকে বেরিয়ে যাবে, আমাদের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। দুজনের মাঝখানে পড়ে মাও খুব কান্নাকাটি করলেন, কিন্তু বরফ গলল না। তখন তো মোবাইল ফোন ছিল না। লুকিয়ে তোমার সঙ্গে দেখা করলাম, তুমিও নিজের ব্যক্তিত্বে অটল রইলে। বললে, বাড়ি থেকে পালিয়ে বিয়ে? না, সেটা হবে না। যদি 2 বাড়ির অভিভাবকেরা রাজি হন তাহলেই আমাদের বিয়ে হবে, না হলে বিয়েই করব না। আমরা তো কোনো অপরাধ করিনি, কাপুরুষের মতো পালাবো কেন? আমি বললাম, তপুদা, সেটা হবে না। আমার বাবা কোনোদিন রাজি হবে না। একটা কিছু উপায় বার করো। রিনি, আমি তোকে ভালোবাসি, ভালোবাসবো চিরজীবন, কিন্তু তার জন্য পৃষ্ঠ প্রদর্শন করতে পারবো না। যদি তোকে আমার জীবনে পাই, মাথা উঁচু করে পেতে চাই। অনুনয় বিনয় আকুতি সব নিষ্ফল গেল। আমরা দুজন সততার অসহায়তার মাঝখানে পড়ে শুধুমাত্র জীবন স্রোতে ডুবে যেতে লাগলাম। এরপর 6 মাসের মধ্যেই আমার বিয়ে ঠিক হলো। আমার নারীত্বের অসহায়তাকে পুঁজি করে বাবা কন্যাদান করলেন এক ব্রাহ্মণ পাত্রের হাতে। আনন্দ আর কান্নার মাঝামাঝি যে নিরাসক্ত নিস্পৃহ একটা মানসিকতা তৈরি হয়, যখন কোনো আবেগ আর মনকে স্পর্শ করে না, ঠিক এমনই এক মানসিক অবস্থায় আমি পতিগৃহে গেলাম। কন্যা সন্তান আজও পণ্য হিসেবে বিবেচিত হয়। কাঠের পুতুলের বিয়ে হয় পিতার মনোনীত পাত্রের সঙ্গে। হৃদয়াবেগকে কবর দেওয়া হয়। বিয়ের পর জীবন প্রবাহ বদলে গেল, সবারই যায়। বাপের বাড়ি থেকে শ্বশুরালয়ের পরিবেশ সম্পূর্ণ অন্যরকম। মেয়েদের সেটা মানিয়ে নিতে হয়। প্রথম 6 মাস একটা অদ্ভুত ঘোরের মধ্যে কাটলো। হারানো ভালোবাসা আর বিবাহিত জীবনের অভ্যাস, এই দুইয়ের মধ্যে আপোষ করার চেষ্টা থাকে। এই 6 মাসে যেটা বুঝলাম, আমার শাশুড়ি মা খুব নরম মনের মানুষ, স্নেহ মায়ায় পূর্ণ। কিন্তু আমার শ্বশুর আর স্বামীটির প্রকৃতি আলাদা। এই দুজনের কথাবার্তায় যেটা ফুটে উঠত, তাঁরাই রাজা। তারা যা বলবেন সেটাই সঠিক, অবশ্য পালনীয়। তাদের ইচ্ছেই শেষ কথা। আমার শাশুড়ি মা বুঝতেন, আমায় বোঝাতেন, মেয়েদের সব মানিয়ে নিতে হয়। তপুদা, সব মানিয়ে নেবার একটা সীমানা থাকে। ইতিমধ্যে আমি একটা স্কুলে শিক্ষকতার চাকরি পেলাম। আমার স্বামী আর শ্বশুর আপত্তি জানালেন। বাড়ির বউ বাড়িতেই থাকবে, ওসব চাকরি বাকরির কি দরকার? তখন আমার শাশুড়ি মাকে আমার পাশে পেলাম। বললেন, বৌমা লেখাপড়া শিখেছে, নিজেরটা নিজেই সামলাতে চাইছে, তোমাদের অসুবিধে কোথায়? সংসার তো আমি সামলাচ্ছি। অনেক বাক বিতণ্ডার পর আমার শিক্ষিকা হয় একটু নিমরাজি করানো গেল, সেটা ওই শাশুড়ি মায়ের চেষ্টায়। আমার স্বামীর অফিসে যাওয়ার জন্য সকালেই রান্নাবান্না হয়ে যেত। এবার এর মধ্যে আমি ঢুকে পড়লাম। এমনকি আমার দুপুরের টিফিনটাও আমার শাশুড়ি মা তৈরি করে দিতেন। বাড়ি থেকে বেরিয়ে মাথার উপর খোলা আকাশ পেলাম, গায়ে মাখলাম রোদ্দুর। আমার শিক্ষাকে প্রবাহিত করার সুযোগ পেলাম। না তো পুদা, আমার স্বামীর মধ্যে প্রেম ভালোবাসা রোমান্স এসবের ছিটে ফোঁটাও ছিল না। এমনকি বিশেষ বন্ধু বান্ধবও ছিল না ওর। অফিস থেকে বাড়ি টিভি দেখা, খবরের কাগজের প্রথম থেকে শেষ অবধি পড়া, এমনি করেই থাকতো। নিজে তো বেশি কথা বলতো না। আমি কিছু বললে হুম হাঁ আচ্ছা, এর বেশি বলার ইচ্ছে হতো না। যেন নিজেকে নিয়েই নিজের মধ্যে বাঁচত। হনিমুন তো দূরের কথা,
আমাকে নিয়ে কোথাও বেড়াতে যাওয়ার কথাও কখনো বলেনি। আমি বললে বলতো, পকেটের পয়সা খরচা করে কষ্ট কেন কিনবো, বেশ তো আছি। আমার ইচ্ছে হতো সন্ধেবেলা দুজনে একটু গল্প করি, কিন্তু ওই যে বললাম, নিজের মনের ভিতর একটা গণ্ডি এঁকে দিয়েছিল। আমার সঙ্গে কথা বলে সেই গণ্ডিটা ভাঙতে চাইতো না। আর স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক, তপুদা, হিংস্র ক্ষুধার্ত বাঘ যেমন কোনো শিকারকে টুঁটি চেপে ধরে, ছিঁড়ে খায়, আমার স্বামীও ওই ভালোবাসাহীন, প্রেমহীন, আবেগহীন শরীরী সম্পর্কে লিপ্ত হতো। সেখানে কোনো আদর্শ সোহাগ থাকতো না, থাকতো শুধু অধিকার বোধ আর ভোগ লিপ্সা। আমার ইচ্ছে অনিচ্ছের বা ভালো লাগা খারাপ লাগার কোনো মূল্য ছিল না ওর কাছে। আমার শাশুড়ি মা আন্দাজ করতেন, আমায় অন্যভাবে সান্ত্বনা দিতেন, বলতেন, বাবা আর ছেলে একই রকম, এটাই ওদের বংশাবলীর ধারা, ওরা শুধু নিজেরটুকু বোঝে, নিজেদের মধ্যেই কুপমণ্ডুক হয়ে বেঁচে থাকে। বুঝতাম আমার শ্বশুর আর স্বামী যে একই ধাতুতে গড়া, বংশগতির প্রভাবে একই স্বভাবের, সেটা বুঝতে অসুবিধা হতো না। একলা লুকিয়ে কাঁদতাম। এই যান্ত্রিক জীবন এক এক সময় অসহ্য লাগতো। নিজের জন্য কিছু কেনার প্রয়োজন হলে একাই যেতাম। জানতাম আমার স্বামীকে বলে লাভ নেই, ও আমার সঙ্গে যাবে না। ঝগড়া করেও লাভ হতো না। আমার স্বামী দুধের জজ সাহেবের মতন ধমক দিয়ে একটা আদেশ শুনিয়ে দিত, এটাই শেষ এবং চূড়ান্ত, কোনো আলোচনা নয়, শুধু আদেশ। বাধ্য হয়েই এই জীবন মেনে নিতে হয়েছিল। যেটুকু সান্ত্বনা ছিল ওই আমার শাশুড়ি মা। আমাদের শাশুড়ি বউয়ের মনের প্রাণের কথা হতো দুজনে। কিন্তু আর কিছুই সহ্য করা বাকি ছিল না। বিয়ের ৪র্থ বছরেও যখন আমাদের সন্তান এলো না, তখন আত্মীয় স্বজন প্রতিবেশীদের মধ্যে কানাকানি শুরু হলো আমার কাছে ইনিয়ে বিনিয়ে উপদেশের ছলে অন্য কিছু বোঝাবার চেষ্টা। একটা শনিবার দেখে গেলাম কাঁসারি পাড়ায়, মায়ের সঙ্গে দেখা করলাম, বললাম সব। মা শুধু সান্ত্বনা দিয়ে বলল, হবে, সব হবে, ধৈর্য ধর। বাবা শুধু কেমন আছি, জামাই কেমন আছে জানতে চাইল, তার বেশি কিছু না। মনে মনে বললাম, তোমার কুসংস্কার আমার জীবনটাকে ছন্নছাড়া করে দিয়েছে বাবা। তারপর কি মনে হলো, 4 বছর পরে তোমাদের বাড়িতে গেলাম। কাকিমা সেই আগের মতোই আমাকে আপন করে নিলেন। কুশল সংবাদ জানতে চাইলেন, কোথায় চাকরি করছি সেটাও জেনে নিলেন। তোমার কথা জিজ্ঞেস করলাম, আর জেনে অবাক হলাম তুমি বিয়ে করনি। কাকিমা বললেন, তুমি বিয়ে করবে না জানিয়ে দিয়েছ। তারপর যখন তোমার মুখোমুখি হলাম, সে এক অদ্ভুত মুহূর্ত। কোথা থেকে যেন পুরনো স্মৃতিগুলো এসে ভিড় করলো। তোমাকে জিজ্ঞেস করলাম, বিয়ে করনি কেন? তুমি উদাস ভঙ্গিতে বললে, ইচ্ছে হলো না তাই। কেন ইচ্ছে হলো না? এই কেনর কোনো উত্তর হয় না। জীবনে বিয়ে করাটা একটা সামাজিক প্রথা। শুধুমাত্র এই জন্যই বিয়ে করতে হবে নাকি? আমি তো যন্ত্র মানব নই, শুধুমাত্র সামাজিক বিধান মেনে চলতে হবে এমন কোনো বাধ্যবাধকতা মানতে আমি বাধ্য নই। বুঝলাম তুমি আমাকে ভুলতে পারোনি। নিজের উপর আমার নিজেরই রাগ হলো, বাবার উপর রাগ হলো। সামাজিক বিধিনিষেধ কিভাবে দুটো মানুষের জীবন ধ্বংস করে দিতে পারে সেটা অনুভব করলাম। আর তাই চোখের জল বাঁধ মানল না। তোমার সামনে নিজের কষ্ট প্রকাশ করে ফেললাম। তুমি আমার মাথায় হাত দিয়ে বললে, কাঁদিস নি রিনি, জীবন যে আমাদের ইচ্ছে মতো পথে চলবে এমন তো কথা নেই। জীবন চলে তার নিজের গতিতে। আমরা কষ্ট পাই বা না পাই, জীবন বা সমাজে তাতে কিছু আসে যায় না। পারলাম না নিজেকে সামলে রাখতে। হয়তো নিজের চোখের জল লুকুতেই তপুদাকে জড়িয়ে ধরলাম। তপুদার বুকে মাথা রেখে অনেকটা কষ্ট চোখের জলে ধুয়ে ফেলার চেষ্টা করলাম। তপুদার হাত আমার পিঠের উপর সান্ত্বনার প্রলেপ দেওয়ার চেষ্টা করল। কিন্তু ঘড়ির কাঁটা ঘুরে চলে। সামাজিক নিয়ম মেনে নিজ গৃহে ফেরার পথ ধরতে হয় এক সময়। শুধু ফেরার সময় তপুদা বলল, পারলে আবার আসিস। আসবো তপুদা, তোমাকে একটু চোখের জল উপহার দিয়ে যাব, তাতে যদি আমার কষ্ট একটু কমে। আসবো তপুদা। তারপর কাকিমার কাছ থেকে বিদায় নিয়ে যন্ত্রবৎ শ্বশুরবাড়িতে ফিরে এলাম। সন্তান না হওয়ার কারণে অনেক প্রশ্নবান, অনেক বকরুক্তি শুনতে হতো।
একদিন স্বামীকে বললাম, চলো না দুজনে ডাক্তারের কাছে যাই, যদি কোনো গোলমাল থাকে ডাক্তারই বলে দেবে কি করতে হবে। গরম তেল ছিটকে উঠল, ছ্যাঁক করে উঠল আমার স্বামী। বাজে কথা বলে লাভ নেই, তোমার ইচ্ছে হয় তুমি যাও ডাক্তারের কাছে, আমি যাব না। গন্ডগোলটা নিশ্চয়ই তোমার। বিজ্ঞান নয়, আমার স্বামীর ঘোষণাটাই শেষ কথা। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাহায্য নিতে তার প্রবল অনীহা। ফল, পরবর্তী বছরগুলোয় সমাজ আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করালো। সন্তানহীনা নারীর জন্য যে যে কটু শব্দ ব্যবহৃত হয় সবই বর্ষিত হলো আমার প্রতি। কোনো শুভ সামাজিক অনুষ্ঠানে আমার যাওয়া বন্ধ হলো। পুরুষতান্ত্রিক সমাজের নিদানে আমি হলাম অপরাধী। কোনো বিজ্ঞানসম্মত প্রমাণ ছাড়াই জীবনটা অন্ধকারেই ছিল, এবার আরও গভীর অন্ধকারে নিমজ্জিত হলো। তখন আমার একমাত্র সান্ত্বনা আমার মা, কাকিমা আর তুমি। প্রতি শনিবার স্কুলের ছুটির পর কাঁসারিপাড়া আমার মন ভালো করা ঠিকানা হয়ে উঠল। মা কাকিমার সান্ত্বনা আর তোমার স্পর্শ আমাকে ক্ষণিকের ভালোবাসায় ভরিয়ে দিত। তারপর অষ্টম বছরে আমার শরীরে সূর্যের আলো পড়ল। হ্যাঁ, বিয়ে 7 বছর পরে আমি গর্ভবতী হলাম। আর তখনই লক্ষ্য করলাম আমার শ্বশুর বাড়ির লোকেরা আমার প্রতি যত্নশীল হয়ে উঠলেন। বুঝলাম সেটা আমার জন্য নয়, অনাগত বংশধরের কামনায়। শুধুমাত্র আমার শাশুড়ি মায়ের যত্নটা ছিল নিখাদ, তাতে সহমর্মিতা ছিল, ভালোবাসা ছিল, ছিল আমার জীবনের ব্যথার উপর সান্ত্বনার প্রলেপ। তারপর কোথা দিয়ে যে বছরের পর বছর কেটে গেল। আমার সন্তান বাবলু, মানে তোমার প্রিয় ছাত্র দীপায়ন ব্যানার্জি, একটু একটু করে বড় হয়ে উঠল। যত বড় হতে লাগলো, কোনো এক অদ্ভুত কারণে আমার স্বামী আর শ্বশুরের উপর ওর বিতৃষ্ণা জন্মালো। আমার স্বামীও ওর সঙ্গে বিশেষ কথা বলতেন না, বাবলুও তাকে প্রায় এড়িয়েই চলত। একই মনোভাব ছিল ও ঠাকুরদার প্রতি। কোনো এক অজানা প্রক্রিয়ায় বাবলু বুঝে গিয়েছিল ওনারা দুজনে শুধু নিজেদের জন্য বাঁচেন। বুঝে গিয়েছিল ওর মা এই সংসারে অবহেলিত, কারণে অকারণে অপমানিত। কলেজে পড়ার সময় থেকেই ওর প্রিয় অধ্যাপক টিডি অর্থাৎ তথাগত দত্তর কথা বলতো, ভীষণ সম্মান করত। পিতার স্নেহে বঞ্চিত ছেলেটা হয়তো ওর টিডির মধ্যেই খুঁজে পেল পিতৃসম ভালোবাসা। আমার স্বামী মারা যাবার ঠিক 1 মাস আগেই ওর বিএসসি ফাইনাল শেষ হয়েছিল, কিন্তু সেই মৃত্যু ওর মনে বিশেষ দাগ কাটেনি। বংশাবলীর ধারায় যে স্বভাব আমার স্বামী তার পিতার কাছ থেকে পেয়েছিলেন, না, সেই স্বভাব আমার ছেলের মধ্যে সঞ্চারিত হয়নি। একদিন হঠাৎ বলেছিল, মা তুমি এই বাড়িতে থাকো কেন? তুমি তো চাকরি করো, চলো না আমরা অন্য কোথাও চলে যাই। জানি এটা কথার কথা, ওর মনের ক্ষোভের প্রকাশ, বিকৃত পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে ওর ঘৃণার প্রকাশ। আমি তোমাকে তপুদা বললেও বাবলু কিন্তু কখনো তোমাকে স্যাট ছাড়া কিছুই বলেনি। কাঁসারিপাড়ায় মামার বাড়ি গেলে ও অনেকটা সময় তোমাদের বাড়িতেও কাটিয়ে আসতো। সেদিন ওর মনটা খুব উৎফুল্ল হয়ে থাকতো। আমি যেমন তোমার সঙ্গে শনিবারের অনেকটা সময় কাটাতাম, আমার ছেলেও এই একই ভালোবাসায় তোমাদের বাড়িটাকে পছন্দ করত। আজ আমার 21 বছরের পুত্র যে মানসিকতায় জীবনকে চিনতে শিখেছে, তপুদা, আমি বিশ্বাস করি সেটা তোমারই প্রভাবে। আর শেষকালে যেটা প্রকাশ করব, তপুদা, বাবলু তোমার সন্তান, ওর বায়োলজিক্যাল পিতা তুমি। এখন বুঝে গেছি আমার স্বামীর সন্তান উৎপাদনের ক্ষমতা ছিল না। তোমার সঙ্গে অনেক শনিবার যে সময়গুলো কাটিয়েছি, বাবলু সেই ভালোবাসার দান। তপুদা, তুমি জানতেও পারোনি, তুমি আমায় নারীত্বের পূর্ণতা দিয়েছ। আর এখন তো তুমি ওকে নিজের সন্তানের মতোই আগলে রেখেছ, ওকে পিতার স্নেহ দিয়েছ। ওর ভবিষ্যৎটাও তোমার হাতে অর্পণ করলাম তপুদা। শেষ করলাম, তোমার রিনি। রিনি, তোর চোখের জলে লেখা চিঠি আমি পড়লাম। চার্লি চ্যাপলিন বলেছিলেন, যদি কখনো কান্না পায় বৃষ্টিতে ভিজতে ভিজতে কাঁদবে, তাহলে চোখের জল কেউ দেখতে পাবে না। আমার চোখেও সেই নীরব কান্না ভরে আছে, কিন্তু আমি তো পুরুষ মানুষ, তাই প্রকাশ করতে পারি না। বাথরুমে শাওয়ারের নিচে জলের ধারায় সিক্ত হতে হতে আমি সেই জলের সঙ্গে চোখের নোনা জল মিশিয়ে দিই।
তোর আর আমার সামাজিক মিলন হয়নি, কিন্তু মিলন তো হয় দুটি হৃদয়ের। সেই বন্ধন রয়ে গেছে আজও। তুই ঠিকই বলেছিস, আমি আর বিয়ে করিনি, কারণ তোকে ছাড়া অন্য কাউকে আমার স্ত্রী হিসেবে কল্পনাও করতে পারিনি। সেই স্মৃতি আজও জমিয়ে রেখেছে আমার ঘরের আনাচে কানাচে, চেয়ার, টেবিল, খাট, আলমারির প্রতিটি কোণায়, প্রতিটি তাকে। মুখার্জি কাকুর কুসংস্কার আমাদের বিচ্ছিন্ন করেছিল, আর তোকে তো জীবন থেকে বিচ্ছিন্ন করেছিল তোর শ্বশুরবাড়ির গোঁড়ামি আর পুরুষতান্ত্রিকতা। তোর সব খবরই আমি রাখতাম। তুই যে ওই অ্যাকোরিয়ামে ডুবেছিলিস, ছটফট করতিস, ওইখান থেকে মুখ তুলে একটু নিঃশ্বাস নেবার জন্য, আমি সবই জানতাম। তোর সন্তানহীনতার অসম্মানের কথা আমি জেনেছিলাম আমার মায়ের কাছে। জানিস রিনি, আমার মাও তোর জন্য খুব অনুতাপ করতেন। এক এক সময় মনে যখন নিজের উপরেই রাগ হতো, মনে হতো ছুটে যাই তোর বাবার কাছে, আর কলারটা চেপে ধরে বলি, আপনার ইচ্ছে মতো কন্যাদান নয়, কন্যা বলিদান সম্পূর্ণ হয়েছে, আপনার ইচ্ছে পূরণ হয়েছে, আপনি খুশি হয়েছেন মুখার্জি কাকু? কিন্তু সেটা তো শুধু মনের ভাবনা, সত্যিই তো অমন করা যায় না। তাই ছাত্রদের পড়ানোই ডুব দিতাম, ওদের মধ্যেই খুঁজে পেতাম জীবনের সার্থকতা। তারপর একসময় বাবলু এলো এই কলেজে ভর্তি হয়ে। আগে চিনতাম তোর সন্তান হিসেবে, এখন চিনলাম একজন মেধাবী ছাত্র হিসেবে। ওর প্রতিটা পরীক্ষায় ওর সফলতার প্রমাণ। শুধু আমার নয়, কলেজে যে যে অধ্যাপক ওকে পড়িয়েছেন প্রত্যেকেরই নজরে এসেছে ওর মেধা। তাই ওর বুদ্ধিমত্তার প্রতি আকৃষ্ট হয়ে ওকে বলেছিলাম কোনো অসুবিধা হলে আমার বাড়িতে আসতে। প্রথম প্রথম খুব মাঝে সাঝে আসতো। আমার মা তখন ব্যাধিতে শয্যাশায়ী, তবু ওর সঙ্গে কথা বলতেন, মুগ্ধ দৃষ্টিতে রিনির সন্তানকে দেখতেন। তারপর কয়েকদিনের মধ্যে ধীরে ধীরে বাবলু কেমন স্বচ্ছন্দ বোধ করতে লাগলো আমার কাছে এসে। কলেজেও সবাই জেনে গিয়েছিল দীপায়নের প্রিয় স্যার টিডি, আর টিডির প্রিয় ছাত্র দীপায়ন ব্যানার্জি। অবশ্য সেটা তো অনেক পরের কথা। তার আগে আমাদের সমাজের আর এক বিকৃত মানসিকতা নিয়মিতই বন্দী হয়েছিলি, সন্তানহীনতার অভিশাপ, অসম্মান আর অপমান। বিয়ে 4 বছর পরে যখন তুই আমাদের বাড়িতে প্রথম এলি, তখনই তোর চোখে দেখেছিলাম এক গভীর বেদনার ছায়া। তোর মনের কষ্ট প্রকাশ পেয়েছিল আমার চোখে, আর আমি কি করব বুঝতে না পেরে তোকে মিথ্যে সান্ত্বনার ছলে তোর মাথায় হাত বুলিয়ে তোর যন্ত্রণা লাঘব করতে চেয়েছিলাম। আর একটা কথা আমি আগেই বুঝেছিলাম, 7 বছর ধরে যে নারী সন্তানহীন ছিল, হঠাৎ কয়েকদিনের জন্য আমার সান্নিধ্য তাকে মাতৃত্ব দান করল। বাবলুর চোখ, মুখ, কথা বলার ধরন ও চিন্তা ভাবনা চিনিয়ে দিয়েছিল। হ্যাঁ, বাবলু আমার সন্তান, কিন্তু ওটা তো মুখ ফুটে প্রকাশ করা যায় না। কিন্তু সেটা বুঝতে পারার পর আমার মনেও কোনো এক অজানা টানে ওকে বড় আপন মনে হয়েছিল। শুধু মেধা নয়, নিজের সন্তান সফল হলে যে তৃপ্তিতে প্রাণ ভরে ওঠে, ঠিক সেই স্নেহ ওকে আমার আরও কাছে এনেছিল। ওর জীবনে ওর সামাজিক পিতার প্রতি বিরূপতা, আর আমার প্রতি ওর অন্ধ শ্রদ্ধা ভালোবাসা। ওর জীবনে হারানো এক আবেগকে ফিরে পেয়েছিল বাবলু। রিনি, তুই জানিস আমার মা মারা গেছে না আজ বছর 1.5 হলো। তোর শ্বশুর শাশুড়ি চলে গেছে বেশ কিছুদিন আগে। আমি জানি তোর শাশুড়ি মায়ের মৃত্যু তোকে আরও একা করে দিয়েছে। তুই তো শাশুড়ির কাছে যে ভালোবাসা পেয়েছিলিস, সেটাই তোকে বাঁচিয়ে রেখেছিল এই অদ্ভুত সমাজে, এই অদ্ভুত পৃথিবীর বুকে। রিনি, এবার যে কথাটা বলবো সেটা হয়তো ভয়ানক, কিন্তু সেটা আমার হৃদয়ের অতল থেকে উঠে আসা। আসলে আমিও বড্ড একা। মনের মাঝে যে শূন্যতা তৈরি হয়েছিল আজ থেকে বহু বছর আগে, সেই শূন্যতা আজও খুঁজে বেড়ায় বন্ধুত্বের হাত, ভালোবাসার প্রাণ। বাবলু বড় হয়েছে, সব বুঝতে শিখেছে। যদি বাবলুকে সব কিছু জানিয়ে আমরা আবার একসঙ্গে এই কাঁসারি পাড়ার বাড়িতে থাকি, তুই, আমি আর আমাদের সন্তান, সবাই মিলে হারানো ভালোবাসা কুড়িয়ে এনে জড়ো করি এই গোধূলি বেলায়, তুই কি সম্মত হবি রিনি? আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং হাইপ করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।